In the previous class, we discussed about the structure of kidney and the structure of nephron. Today, we discuss about the function of kidney and how urine produced inside the kidney. So let's start our first slide. So এখানে আমরা কি দেখতে পাচ্ছি, প্রোডাকশন অফ ইউরিন, অর্থাৎ আমাদের যে ইউরিনটা সেটা কিভাবে তৈরি হচ্ছে বা ইউরিন তৈরি হবার স্টেপগুলো কি কি রয়েছে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি দেয়ার আর মেইনলি 3 স্টেপস অ্যাসোসিয়েটেড উইথ ইউরিন প্রোডাকশন। কি কি স্টেপসগুলো রয়েছে? ফার্স্ট স্টেপ ইজ আলট্রা ফিল্ট্রেশন, সেকেন্ড ইজ reabsorption, and the third is tubular secretion. আলট্রাফিল্ট্রেশন বা যেটা আমরা বাংলায় বলে থাকি পরিস্রবণ, নেক্সট রয়েছে রিঅ্যাবজর্পশন বা বাংলায় বলা হয়ে থাকে পুনঃশোষণ, এবং থার্ড ইজ দ্য টিবিউলার সিক্রেশন, অর্থাৎ আমাদের যে টিউবটা রয়েছে বা নেফ্রন যেটা আমরা পড়েছিলাম, সেই নেফ্রনের যে টিবিউলার পার্ট সেখান থেকে কিছু পদার্থ নিষ্কৃত হয়, সেই পার্টটাই হচ্ছে টিবিউলার সিক্রেশন। এখন আমরা এই 3টে স্টেপ আলাদা আলাদাভাবে আমরা দেখব। সো ফার্স্ট স্টেপ আমরা যেটা পড়ছি, স্টেপ 1 ইজ আলট্রা ফিল্ট্রেশন। আমরা এর আগের ক্লাসে নেফ্রনের স্ট্রাকচার পড়েছিলাম এবং সেখানে আমরা দেখেছিলাম যে এই পার্ট যেটা রয়েছে, এই যে একটা স্যাক লাইক স্ট্রাকচার, এটাকে আমরা কি বলছি, গ্লোমেরিউলাস। এবং গ্লোমেরিউলাসটা যে কাপ শেপ স্ট্রাকচারটার মধ্যে অবস্থান করছে, এই কাপ শেপ স্ট্রাকচারটাকে আমরা বলেছিলাম বোউম্যান ক্যাপসুল, এবং এই দুটো মিলেই তৈরি হয়েছিল আমাদের ম্যালপেজিয়ান কর্পসাল। এবং আমরা এটাও পড়েছি যে গ্লোমেরিউলাসের যে অংশটা দিয়ে ব্লাডটা এন্টার করছে সেটাকে আমরা কি বলেছিলাম, এটাকে আমরা বলেছিলাম অ্যাফারেন্ট আর্টেরিওল বা বাংলায় বলা হয়েছিল অন্তর্মুখী ধমনিকা। এবং যেটা দিকে ব্লাড বেরিয়ে যাচ্ছে আফটার পিউরিফিকেশন অর আফটার আলট্রা ফিল্ট্রেশন, সেই আর্টেরিওলটাকে আমরা বলেছিলাম ইফারেন্ট আর্টেরিওল। তাহলে অ্যাফারেন্ট আর্টেরিওলের মাধ্যমে কি আসছে, এর মাধ্যমে আমাদের এই যে লেখা আছে দেখো এখানে, যে এই যেখানে আমাদের অ্যারো সাইনটা দেওয়া আছে, এটা আমাদের কি ইন্ডিকেট করছে, ব্লাড ফ্লো, অর্থাৎ ইমপিওর ব্লাড সেটা কি হচ্ছে এই অ্যাফারেন্ট আর্টেরিওলের মাধ্যমে কোথায় ঢুকছে, আমাদের গ্লোমেরিউলাসের ভেতরে ঢুকলো। ঠিক আছে, গ্লোমেরিউলাসের ভেতরে ঢুকবার পর কি হচ্ছে, এই যে জায়গাটা অর্থাৎ গ্লোমেরিউলাস আর আমাদের যে রয়েছে বোউম্যান ক্যাপসুল, এদের এই যে লেয়ারটা রয়েছে, এই লেয়ারটাই কি হিসাবে কাজ করছে, আলট্রা ফিল্ট্রেটিং মেমব্রেন বা পরিস্রবণ পর্দা। কারণ এই জায়গাটাতেই কি হবে, এই পর্দাটাই ছাঁকনির মতন কাজ করবে, অর্থাৎ এখানেই কি হবে, ইমপিওর ব্লাডটা আসবে, এসে সেই ব্লাডের মধ্যে থাকা বিভিন্ন যে ডেব্রিসগুলো রয়েছে সেগুলো কি হবে, এই জায়গাটায় ছাঁকবে, ছেঁকে যে ইমপিউরিটিসগুলো রয়েছে সেগুলো আমাদের এখান থেকে কোথায় চলে আসবে, নেক্সট যে প্রক্সিমাল টিবিউল বা বোউম্যান ক্যাপসুল, সে বোউম্যান ক্যাপসুলের মধ্যে আসবে। ঠিক আছে, এইবার প্রশ্নটা হচ্ছে যে ব্লাডের কোন কোন অংশগুলো পিউরিফাই হয় আর কোন পার্টটা পিউরিফাই হয় না। ব্লাডের যে মেনলি ব্লাড সেলগুলো আমরা জানি, সাচ অ্যাজ আরবিসি, প্লেটলেট, এই যে ব্লাড কর্পসালসগুলো রয়েছে এগুলো কিন্তু পিউরিফাই হবে না, এগুলো কখনোই পিউরিফাই হয়ে কিন্তু, কারণ এগুলো অলওয়েজ দে আর পিওর ইন ফর্ম, এগুলো কখনোই গ্লোমেরিউলাস থেকে কিন্তু বোউম্যান ক্যাপসুলে আসবে না। এগুলো কি হবে, এইগুলো বাদ দিয়ে যে পোর্শনটা থাকছে, অর্থাৎ আমরা জানি ব্লাডের মধ্যে ব্লাড সেল থাকে 45%, আর যেটা আমাদের লিকুইড পোর্শন বা যেটাকে আমরা প্লাজমা বলছি, সেই প্লাজমাই থাকে 55%, তাই তো? সেই যে প্লাজমা অংশটা রয়েছে সেই প্লাজমাটাই এখানে মেনলি পিউরিফাই হবে। ওকে, এইবার প্লাজমার মধ্যে আবার অনেক পার্ট রয়েছে, তার মধ্যে একটা পার্ট হচ্ছে প্রোটিন। প্রোটিনটা সাধারণত এখানে কিন্তু পিউরিফাই হয় না, কারণ আমরা যে ইউরিনটা তৈরি করছি বা ইউরিনটা আমাদের তৈরি হয় তার মধ্যে কিন্তু কোনো প্রোটিন পার্ট সাধারণত থাকে না, তাই এখানে প্রোটিন পার্টটা খুব কমই পিউরিফাই হবে। এবং ব্লাড সেলগুলো বাদ দিয়ে যে সমস্ত আমাদের লিকুইড পোর্শনটা রয়েছে সেটাই কি হচ্ছে,
এই গ্লোমেরিউলাস যে এরিয়াটা রয়েছে সেই গ্লোমেরিউলাসে কিন্তু ফিল্ট্রেট হবে এবং ফিল্ট্রেট হওয়ার পর গ্লোমেরিউলাস থেকে কোথায় চলে আসবে বাউম্যানস ক্যাপসুলে এবং বাকি যে ব্লাডটা থাকলো আমাদের ব্লাড সেলগুলো সেগুলো আমাদের কি হচ্ছে ইফারেন্ট আর্টেরিওলের মাধ্যমে পুনরায় আবার বেরিয়ে যাবে। তাহলে ফার্স্ট হচ্ছে এই স্টেপটাকে এই জন্যই আমরা বলছি আলট্রা ফিল্ট্রেশন, কারণ এখানে কি হলো, এখানে ব্লাডটা আসলো, কার মাধ্যমে আসলো, অ্যাফারেন্ট আর্টেরিওলের মাধ্যমে ব্লাড আসলো, ব্লাড এসে আসার পর এই পোর্শনটাতে ব্লাডটা পিউরিফাই হলো, পিউরিফাই হওয়ার পর সেটা আবার এফারেন্ট আর্টেরিওলের মাধ্যমে চলে গেল এবং বাকি যে আমাদের পিউরিফাইড হওয়ার পর যে পোর্শনটা পড়ে থাকলো সেটা আমাদের গ্লোমেরিউলাস থেকে কোথায় চলে আসলো বাউম্যান ক্যাপসুলে। বোঝা গেল? এই জন্যই এই স্টেপটাকে আমরা বলছি আলট্রা ফিল্ট্রেশন। ঠিক আছে, ওকে। নেক্সট দেখো, এই যে এখানে বোঝা যাচ্ছে এই যে আমাদের সাপোজ এটা ধরো আমাদের ইমপিওর ব্লাড, আর এইটাই হচ্ছে আমাদের এই পোর্শনটা, কোন পোর্শনটা আমরা বলছি, সেই যে আলট্রা ফিল্ট্রেটিং মেমব্রেন অর্থাৎ গ্লোমেরিউলাসের সেই লেয়ারটা। তাহলে ব্লাডটা আসলো এই দিক থেকে, সরো এটাই ধরো অ্যাফারেন্ট আর্টেরিওল, অ্যাফারেন্ট আর্টেরিওলের মধ্যে ব্লাড আসলো, এগুলো হচ্ছে সেই ব্লাড সেলগুলো। আমরা দেখতে পাচ্ছি এই যে ব্লাড সেলগুলো বড় বড় সার্কুলারগুলো দেওয়া আছে, ব্লাড সেল ইন্ডিকেট করা আছে ব্লাড সেল। আমরা আগেই বললাম ব্লাড সেল কখনোই পিউরিফাই হবে না, অর্থাৎ ব্লাড সেল কখনোই কিন্তু আমাদের গ্লোমেরিউলাস থেকে কখনোই কিন্তু সেটা বাউম্যান ক্যাপসুলে আসবে না, সেটা অ্যাফারেন্ট আর্টেরিওলের মাধ্যমে আবার ইফারেন্ট আর্টেরিওল হয়ে বাইরে বেরিয়ে যাবে। তাহলে কারা যাবে, যাচ্ছে এই যে দেখো এখানে এই যে যেগুলোকে আমরা কি বলছি ওয়াটার মলিকিউলস, অর্থাৎ ওয়াটার যে সিক্রেশনগুলো রয়েছে সেগুলো কোথায় চলে আসছে, সেটা তারা কিন্তু এই আলট্রা ফিল্ট্রেটিং মেমব্রেনের মধ্যে যে এই যে পোরগুলো রয়েছে সেই পোরের মাধ্যমে কিন্তু তারা গ্লোমেরিউলাসকে পাস করে কোথায় চলে আসছে আমাদের বাউম্যান ক্যাপসুলের মধ্যে। ঠিক আছে, এবং এই যে পাসিং প্রসেসটা এটা হচ্ছে টোটালি কিন্তু আমাদের যে ডিফিউশন বা ব্যাপন যে পদ্ধতিটা আমরা পড়েছি, ব্যাপন মানে কি হাই কনসেন্ট্রেট রিজিয়ন থেকে কোন দিকে যাবে, লো কনসেন্ট্রেট রিজিয়নের দিকে যাবে। তাহলে এখানে কনসেন্ট্রেশনটা হাই রয়েছে, এখানে এই দিকে থাকবে লো, তাহলে হাই থেকে লোতে যাচ্ছে। বোঝা গেল? তাহলে এই যে এখানে কি হচ্ছে, ছেকে যাচ্ছে, ছাকাটাকেই আমরা এই জন্য বলছি আলট্রা ফিল্ট্রেশন। ওকে, তাহলে ব্লাডের মধ্যে কোন রিজিয়নটা সাধারণত ফিল্ট্রেট হয় না, ব্লাড সেলগুলো, সেগুলো বাদ দিয়ে বাকি যে সমস্ত অংশগুলো রয়েছে এবং কিছু প্রোটিন বাদ দিয়ে বাকি সমস্ত অংশই কিন্তু ফিল্ট্রেট হবে এবং ফিল্ট্রেট হয়ে গ্লোমেরিউলাস থেকে কোথায় চলে আসবে বাউম্যান ক্যাপসুল। ওকে, এবার নেক্সট যে স্টেপটা রয়েছে 2 নম্বর স্টেপ, সেটাকে আমরা কি বলছি রিঅ্যাবজর্পশন। রিঅ্যাবজর্পশনের সময় আমরা কি দেখছি দেখো, তাহলে আমাদের যে ফিল্ট্রেটটা সেই ফিল্ট্রেটটা গ্লোমেরিউলাস থেকে কোথায় এখন চলে এসেছে, এই জায়গাটাতে, যেটাকে আমরা বলছি বাউম্যান ক্যাপসুল। এইবার বাউম্যান ক্যাপসুল থেকে কোথায় আসবে, বাউম্যান ক্যাপসুল থেকে চলে আসবে আমাদের এই টিবিউলার পোর্শন। এর আগের দিন আমরা পড়েছি এই টিবিউলার পোর্শনে এই অংশটাকে আমরা কি বলে থাকি, প্রক্সিমাল কনভলিউটেড টিবিউলস। ঠিক আছে, তারপর এই যে আমাদের একটা ইউ শেপ স্ট্রাকচার, এটাকে আমরা বলে থাকি লুপ অফ হেনলি। তারপর এই যে অংশটা শুরু হচ্ছে এই অংশটাকে আমরা বলছি ডিস্টাল কনভলিউটেড টিবিউলস। আর লাস্টে একটা রয়েছে আমাদের এখানে কন্ডাক্টিভ ডাক্ট, তাই তো? এই তো আমাদের পোর্শনটা, এখানে একটা কন্ডাক্টিং ডাক্ট রয়েছে, শেষ। তাহলে এখন আমাদের এই যে ফিল্ট্রেটটা যেটা গ্লোমেরিউলাস থেকে কোথায় এসেছিল, বাউম্যান ক্যাপসুল, সেই বাউম্যান ক্যাপসুল থেকে কোথায় চলে আসবে, চলে আসবে আমাদের প্রথমে যেটা রয়েছে প্রক্সিমাল কনভলিউটেড টিবিউলসে। এবার এই যে প্রক্সিমাল কনভলিউটেড টিবিউলস, এখানে কোন প্রসেসটা ঘটবে, রিঅ্যাবজর্পশন। সেটা এই প্রক্সিমালেও ঘটবে, লুপ অফ হেনলিতেও ঘটবে, আবার এই যে ডিস্টাল পোর্শনটা রয়েছে সেখানেও, এই 3টা পোর্শনেই কি ঘটবে, রিঅ্যাবজর্পশন। অর্থাৎ যে তরল পদার্থটা গ্লোমেরিউলাস থেকে পরিশ্রুত হয়ে বাউম্যান ক্যাপসুলে আসলো, সেই পরিশ্রুত তরলের মধ্যে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ জিনিস বা প্রয়োজনীয় জিনিসও চলে আসে। ঠিক আছে, কি কি জিনিসগুলো আসে, যেমন গ্লুকোজ আসে, চলে আসে কিছু অ্যামাইনো অ্যাসিড, বিভিন্ন আয়ন। এগুলো যদি আমরা মূত্রের মাধ্যমে দেহ থেকে বের করে দিই তাহলে কিন্তু আমাদের দেহে পুষ্টির অভাব ঘটবে। তাই এই জিনিসগুলো আবার কি হবে, যখনই এই টিবিউলার পার্টটাতে আসবে তখন এগুলো পুনরায় কি হবে, এই টিবিউলার পোর্শন দ্বারা রিঅ্যাবজর্ব হয়ে যাবে, অর্থাৎ পুনঃশোষিত হবে। যেমন এই যে আমাদের প্রক্সিমাল কনভলিউটেড টিবিউলস রয়েছে, অর্থাৎ এই যে এখান থেকে শুরু হয়ে আপ টু এতটা পোর্শন, এই যে একটা প্যাঁচানো যে টিবিউল স্ট্রাকচারটা, এখানে কি কি অ্যাবজর্ব হয়, এখানে অ্যাবজর্ব হয় দেখো দেওয়া আছে গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, সাচ প্রোটিনস,
ঠিক আছে, এই যে সমস্ত জিনিসগুলো, এছাড়াও কিছু আয়ন্স যেমন সোডিয়াম, পটাশিয়াম, এরকম কিছু আয়ন্সগুলো কিন্তু এই প্রক্সিমাল কনভলিউটেড টিবিউলসে শোষিত হয়। ঠিক আছে, অর্থাৎ তাহলে বোম্যান ক্যাপসুল থেকে যে ফিল্ট্রেটটা, ঠিক আছে, যে ফিল্ট্রেটটা আমাদের প্রক্সিমাল কনভলিউটেড টিবিউলসে আসলো, সেই ফিল্ট্রেটের মধ্যে থাকা গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, কিছু প্রোটিন, কিছু ভিটামিন এবং কিছু মিনারেল আয়নগুলো যেমন সোডিয়াম, পটাশিয়াম, এই আয়নগুলো কি হচ্ছে পুনরায় এই প্রক্সিমাল কনভলিউটেড টিবিউলসের মাধ্যমে পুনঃশোষিত হয়ে যাচ্ছে। ওকে, এই পুনঃশোষিত হওয়ার পর বাকি যেইটুক ফিল্ট্রেট অংশ থাকলো সেই অংশটা এবার কোথায় চলে আসবে? এবার এই প্রক্সিমাল পোর্শন থেকে চলে আসবে এই পোর্শনটা, যেটাকে আমরা বলে থাকি লুপ অফ হেনলি। এর আগের দিন আমরা পড়েছিলাম লুপ অফ হেনলি দুটো পার্ট রয়েছে, একটা হচ্ছে নিচের দিকে নেমে এসেছে যেই পার্টটাকে আমরা বলছিলাম ডিসেন্ডিং লিম্ব, আর একটা উপরের দিকে উঠে যাচ্ছে যেটাকে আমরা বলেছিলাম অ্যাসেন্ডিং লিম্ব। এবার যেটা ডিসেন্ডিং লিম্ব রয়েছে, এখানে কি হয়, প্রচুর পরিমাণে H2O শোষিত হয়, অর্থাৎ যে ফিল্ট্রেটটা আমার আসলো সেই ফিল্ট্রেটের মধ্যে থাকা প্রচুর পরিমাণে জল কোথায় শোষিত হবে? এই আমাদের লুপ অফ হেনলির যেটা রয়েছে ডিসেন্ডিং লিম্ব। ঠিক আছে, এবার এখানে জল শোষিত হয়ে যাবার পর আর যেটুক ফিল্ট্রেট থাকলো সেই অবশিষ্ট ফিল্ট্রেটটা এবার কোথায় চলে আসলো? আমাদের অ্যাসেন্ডিং লিম্বে। অ্যাসেন্ডিং লিম্বে আসার পর এখানে কি হবে? এখানে আবার প্রচুর পরিমাণে আয়ন সাচ অ্যাজ, দেখো দেওয়া আছে সোডিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম, এই সমস্ত যে আয়নগুলো সেগুলো আবার পুনরায় কার দ্বারা শোষিত হয়ে যাবে? এই অ্যাসেন্ডিং লিম্ব দ্বারা। বোঝা গেল? এইটা দ্বারা শোষিত হলো। শোষিত হওয়ার পর বাকি ফিল্ট্রেটটা কোথায় চলে আসবে? লাস্ট আমাদের যে পোর্শনটা রয়েছে অর্থাৎ ডিস্টাল কনভলিউটেড টিবিউলে। ডিস্টাল কনভলিউটেড টিবিউলে এখানেও কি হয়ে থাকে? এই পোর্শন থেকে একটা স্পেশাল হরমোন রিলিজ হয় যেটাকে আমরা বলে থাকি ADH অর্থাৎ অ্যান্টি ডাইউরেটিক হরমোন। এই হরমোনটা কোথা থেকে বের হচ্ছে? আমাদের এই ডিস্টাল কনভলিউটেড টিবিউল মানে এই পোর্শন থেকে এই হরমোনটা সিক্রেট হয়। এর ফলে কি হচ্ছে? এই যে ফিল্ট্রেটটা, বাকি ফিল্ট্রেটটা যখনই এই রিজিয়ন থেকে পাস হবে তখন কি হবে? এই ADH সিক্রেট হওয়ার ফলে প্রচুর পরিমাণে জল কিন্তু এইটুক অংশ দ্বারা পুনরায় রিঅ্যাবজর্ব হবে। কারণ আমরা জানি ADH বা অ্যান্টি ডাইউরেটিক হরমোনের মেন ফাংশনটাই হচ্ছে টু অ্যাবজর্ব ওয়াটার, ওয়াটারটাকে অ্যাবজর্ব করা। সাচ যদি দেখা যায় কোনো ক্ষেত্রে, মনে করো কোনো একটা মানুষের কি হচ্ছে, আমাদের স্বাভাবিক যে ADH যতটা উৎপন্ন হওয়ার কথা এখান থেকে তত পরিমাণ ADH তার উৎপন্ন হচ্ছে না বা তত পরিমাণ ADH এখান থেকে নিষ্কৃত হচ্ছে না। তখন কি হবে? তখন যতটা জল এই জায়গাটাতে অ্যাবজর্ব হওয়ার কথা ততটা কিন্তু ওয়াটার এখানে অ্যাবজর্ব হবে না। এর ফলে সেই মানুষটার যে ইউরিন, আমাদের স্বাভাবিক ইউরিনের তুলনায় তার ইউরিনের পরিমাণটা কিন্তু বেড়ে যাবে, যেটাকে আমরা বলে থাকি ডায়াবেটিস ইনসিপিটাস বা বাংলায় বলা হয়ে থাকে বহুমূত্র রোগ। বোঝা গেল জিনিসটা? তাহলে ADHটা কোন পোর্শন থেকে ক্ষরিত হচ্ছে? এই আমাদের যেটা রয়েছে ডিস্টাল কনভলিউটেড টিবিউল সেই পোর্শনটা থেকে কিন্তু ক্ষরিত হচ্ছে। হওয়ার পর বাকি মাত্র যেইটুকু অংশ রেসিডিউয়ালটা থাকলো সেটা চলে আসলো আমাদের কোন জায়গাটাতে? এই কন্ডাক্টিং ডাক্ট, এই যে রিজিয়নটা, এবং এটাই কি হবে? আমাদের ইউরিন হয়ে বেরিয়ে যাবে। এবং এই কন্ডাক্টিং ডাক্ট যে এরিয়া, এখানেও কিন্তু প্রচুর পরিমাণে H2O এখান থেকেও কিন্তু অ্যাবজর্ব হয়। তাহলে বোঝা গেল এই হচ্ছে আমাদের রিঅ্যাবজর্পশন প্রসেস বা রিঅ্যাবজর্পশন স্টেপ। এরপর নেক্সট যে আমাদের স্টেপ রয়েছে সেটা হচ্ছে টিবিউলার সিক্রেশন। অর্থাৎ টিবিউলার সিক্রেশনটা কি? এই যে আমাদের এতটা রাস্তা আমরা দেখছি যে আমাদের পুরো ফিল্ট্রেটটা প্রথমে কোথায় আসলো? গ্লোমেরিউলাসে এসেছিল ইমপিওর ব্লাডটা, সেখান থেকে কি হচ্ছিল? এই জায়গাটাতে ফিল্ট্রেট হওয়ার পর যে অংশটা আমাদের ফিল্ট্রেট হওয়ার পর সেই বাকি ফিল্ট্রেট অংশটা কোথায় চলে আসলো? বোম্যান ক্যাপসুলে। আসার পর এই পুরো রাস্তাটা কিন্তু ও ট্রাভেল করেছে, এবং ট্রাভেল করার সময় তার মধ্যে থেকে প্রচুর পরিমাণ অংশ আমরা কি দেখলাম? এই টিবিউল দ্বারা কিন্তু রিঅ্যাবজর্ব হয়ে গেছে। এবার বলছে এই টিবিউল শুধুমাত্র রিঅ্যাবজর্বই করে না, তার সাথে সাথে কিছু অংশ সিক্রেটও করে। কি কি জিনিসগুলোকে সাধারণত এখান থেকে বেরিয়ে আসে সিক্রেশনের মধ্যে রয়েছে? যেমন দেখো অ্যামোনিয়া,
ক্রিয়েটিনিন, হিপোপিউরিক অ্যাসিড, বেনজোইক অ্যাসিড এক্সেট্রা। অর্থাৎ এই অংশগুলো কি হচ্ছে আমাদের ইউরিনের সাথে কিন্তু মিশে যাচ্ছে, ঠিক আছে, বা সেই ফিল্ট্রেটের সাথে মিশে ইউরিন হিসেবে আমাদের বেরিয়ে আসছে। এই ছিল আমাদের 3টে স্টেপ। ওকে, তাহলে এই যে আমরা ইউরিন ফর্মেশনে যদি স্টেপগুলো আর একবার দেখে নিই, কি কি স্টেপ রয়েছে। ফার্স্টে 3টে স্টেপ। প্রথমটাকে বললাম গ্লোমেরিউলার ফিল্ট্রেশন, সেকেন্ডটাকে বলা হলো টিবিউলার রিঅ্যাবজর্পশন এবং থার্ডটাকে বলা হচ্ছে টিবিউলার সিক্রেশন। তাহলে গ্লোমেরিউলার ফিল্ট্রেশনের মধ্যে আমরা বুঝতে পারলাম যে যখনই আমাদের কি হচ্ছে এই যে ব্লাডটা অ্যাফারেন্ট আর্টেরিয়লের মাধ্যমে ভেতরে ঢুকছে, গ্লোমেরিউলাসের মধ্যে ঢোকার ফলে কি হচ্ছে এই জায়গাটাতেই ব্লাডের কিন্তু আলট্রা ফিল্ট্রেশনটা ঘটছে। হওয়ার ফলে কি হচ্ছে আমাদের ইমপিওর ব্লাডটা পিওর হবে। হওয়ার ফলে ব্লাড সেলগুলো কি হয়ে গেল আমাদের এই সাইড দিয়ে বাইরে চলে গেল, এবং বাকি যে ডেব্রিস বা ফিল্ট্রেটটা থাকলো সেটা কোথায় চলে আসলো, বোউম্যান ক্যাপসুলে। তাহলে এইটুক অংশটাকে আমরা বলছি ফিল্ট্রেশন। তারপর টিবিউলার রিঅ্যাবজর্পশনটা কি, যখন এই বোউম্যান ক্যাপসুল থেকে আমরা দেখছি টিবিউল পোর্শনটাতে চলে আসলো, সেই যাত্রা পথে কি হলো এই ফিল্ট্রেটের মধ্যে থাকা বিভিন্ন প্রয়োজনীয় জিনিস যেমন গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, ভিটামিন, ভেরিয়াস টাইপ অফ আয়ন, ওয়াটার, সেগুলো কি হলো পুনরায় এই টিবিউল দ্বারা কিন্তু রিঅ্যাবজর্ব হয়ে গেল। রিঅ্যাবজর্ব হয়ে থাকার পর থার্ড স্টেপ আমরা কি বললাম, টিবিউলার সিক্রেশন। অর্থাৎ এই টিবিউল থেকেও কিছু অংশ আবার বেরিয়ে আসছে। অর্থাৎ এই টিউবটা যে শুধু শোষণ করছে তাই না, এখান থেকে কিছু অংশ কি হবে বেরিয়েও আসবে। ঠিক আছে, কি কি অংশ বেরোচ্ছে যেমন আমরা দেখলাম ক্রিয়েটিনিন, ভেরিয়াস টাইপ অফ অ্যাসিড সাচ অ্যাজ বেনজোইক অ্যাসিড, তারপরে ভেরিয়াস টাইপ অফ সালফার কন্টেনিং কম্পাউন্ড, এগুলো পদার্থগুলো এখান থেকে কি হচ্ছে বেরিয়ে এসে আমাদের এই ফিল্ট্রেটের সাথে মিশে ইউরিন হিসাবে বেরিয়ে যাবে। ওকে, নেক্সট এবার দেখো এখানে রয়েছে আমাদের ফিজিক্যাল প্রপার্টিস অফ ইউরিন। অর্থাৎ আমাদের ইউরিনের সাধারণ কিছু ভৌত ধর্মগুলো রয়েছে। তার মধ্যে ফার্স্ট কি রয়েছে, কালার। আমরা জানি আমাদের ইউরিনের মেনলি কালারটা, নর্মাল কালারটা হচ্ছে একটা ইয়েলো কালার, ঠিক আছে। এবং আমাদের এই ইয়েলো কালারটা কেন হচ্ছে, কারণ আমাদের এই যে ইউরিনের সাথে এক ধরনের পিগমেন্ট মিশে থাকে। সেই পিগমেন্টটার দেখো নাম দিয়ে দিয়েছে ইউরোক্রোম। অনেক সময় দিয়ে দেয় কিসের জন্য আমাদের ইউরিনের কালারটা ইয়েলো হয়, তাহলে ডিউ টু দ্য প্রেজেন্স অফ ইউরোক্রোম হচ্ছে এক ধরনের পিগমেন্ট, ঠিক আছে। নেক্সট কি রয়েছে, ভলিউম। অর্থাৎ আমাদের দৈনিক আমাদের কত পরিমাণ ইউরিন উৎপন্ন হয়, তার রেঞ্জটা কত দেওয়া আছে, নর্মাল মানুষের ক্ষেত্রে 1 to 1.5 লিটার পার ডে, ঠিক আছে। নেক্সট আমাদের পিএইচ, আমাদের সাধারণত পিএইচ ভ্যালুটা কত দেওয়া হয় ইউরিনের, 5 to 8। তবে আমাদের যেটা এভারেজ আমরা ধরে থাকি সেটা হচ্ছে পিএইচ ভ্যালু 6, এবং আমরা পিএইচ 6 মানে জানি যতক্ষণ 7 এর নিচে রয়েছে মানে সেটা অ্যাসিডিক, এবং 6 যেহেতু 7 এর খুব ক্লোজ ভ্যালু তাই একদম সাইটলি এটা অ্যাসিডিক হয়ে থাকে, ঠিক আছে। এছাড়াও আমাদের দেখো এখানে দিয়েছে স্মেলটা কেমন সাধারণত হবে, আমাদের ইউরিনের হচ্ছে অ্যারোমেটিক একটা স্মেল থাকে, কারণ এর মধ্যে অ্যামোনিয়া থাকে, ঠিক আছে। এই জন্যই কিন্তু আমাদের এই একটা স্মেল আমরা পেয়ে থাকি। এছাড়াও এখানে দেখো রয়েছে গ্র্যাভিটি একটা দেওয়া আছে, গ্র্যাভিটির রেঞ্জটাও দেওয়া আছে। তাহলে এই হচ্ছে আমাদের ফিজিক্যাল প্রপার্টিস অফ ইউরিন। ওকে, নেক্সট আমরা চলে আসছি, দেখো কি কি বলেছে, ফিজিক্যাল কম্পোজিশন অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিস অফ ইউরিন। ওকে, এবং এই যে এখানে দেওয়া আছে দেখো ফিজিক্যাল কম্পোজিশন অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিস অফ ইউরিন, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ইউরিনের মধ্যে 95% কি থাকছে, ওয়াটার থাকছে, বেশিরভাগ অংশটাই ওয়াটার, আর 5% থাকছে ওয়েস্ট প্রোডাক্ট। কারণ আমাদের মধ্যে দেখো ভালো করে জিনিসটা দেখো, যখন আমাদের নেফ্রনের মধ্যে এই যে ইউরিনটা প্রডিউসড হচ্ছিল, এই যে আমরা 3টা স্টেপ দেখলাম, আলট্রা ফিল্ট্রেশন থেকে শুরু করে সেকেন্ড স্টেপ রিঅ্যাবজর্পশন, বা থার্ডের ক্ষেত্রে আমরা টিবিউলার সিক্রেশন দেখলাম, সেখানে আমরা দেখলাম বেশিরভাগ অংশই কিন্তু টিবিউলটা কি করে নিচ্ছে, রিঅ্যাবজর্ব করে নিচ্ছে। এর ফলে যতটা পরিমাণ গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড এগুলো ছিল সবই কিন্তু পুনরায় টিবিউল দ্বারা রিঅ্যাবজর্ব হয়ে গেছে। তার পরিবর্তে কি হয়েছে, টিবিউল কিছু বিষাক্ত পদার্থ সিক্রেট করেছে, যেগুলো আমাদের দেহের মধ্যে থাকলে ক্ষতি, সেগুলো আমাদের ইউরিন দিয়ে বেরিয়ে যাচ্ছে। ওই যে প্রোডাক্টগুলো সেটার পরিমাণটাই কত দেওয়া হয়েছে, 5%, আর বাকি 95%ই রয়েছে কত, ওয়াটার। এবং এই যে 5% আমাদের ওয়েস্ট প্রোডাক্টগুলো রয়েছে, সেই ওয়েস্ট প্রোডাক্টের মধ্যে বিভিন্ন কি রয়েছে, ডিজলভড কেমিক্যাল রয়েছে। যেমন দেখো কি কি দিয়েছে, ইউরিয়া,
ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া, ক্যালসিয়াম, ক্রিয়েটিনিন, সোডিয়াম, তারপরে তোমার ক্লোরাইড, পটাশিয়াম, এরকম বিভিন্ন আমাদের অর্গানিক ইনঅর্গানিক সাবস্টেন্সেসগুলো যেগুলো আমাদের ইউরিনের সাথে কিন্তু মিশে থাকে। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু ভালো করে দেখবে যে আমাদের ইউরিনের সাথে সাধারণত এই জিনিসগুলো থাকবেই। ঠিক আছে, এবং এগুলো কিন্তু কোনোটাই আমাদের অ্যাবনর্মালিটিস না, এগুলো সাধারণ কনস্টিটিউয়েন্টস অফ ইউরিন। ইউরিনের মধ্যে এই জিনিসগুলো কিন্তু থাকবেই। আমাদের ইউরিনের মধ্যে ইউরিয়া থাকে, ইউরিক অ্যাসিড থাকবে, অ্যামোনিয়া থাকবে, ক্যালসিয়াম থাকবে, সোডিয়াম, ক্লোরাইড, পটাশিয়াম, এই সমস্ত জিনিসগুলোই আমরা কিন্তু ইউরিনের মধ্যে পাবো, এগুলো নর্মাল। ঠিক আছে, কিন্তু কিছু অ্যাবনর্মাল জিনিস অনেক সময় ইউরিনের মধ্যে চলে আসে। যখন আমাদের ইউরিনে বিভিন্ন ইনফেকশনগুলো ঘটে তখন কিন্তু আমাদের কিছু অ্যাবনর্মাল কন্ডিশন বা কিছু অ্যাবনর্মাল কম্পোনেন্ট রয়েছে যেগুলো আমাদের ইউরিনের মাধ্যমে বেরিয়ে যায়। যেমন ধরো আমরা যে ফার্স্ট কম্পোনেন্টটার নাম কি দিয়েছে, গ্লুকোজ। আমরা দেখেছিলাম গ্লুকোজটা কি হয়েছিল, ওই টিবিউল দ্বারা কিন্তু রিঅ্যাবজর্ব হয়ে গেছিল। কিন্তু কখনো যদি দেখা যায় যে সমস্ত গ্লুকোজ রিঅ্যাবজর্ব হচ্ছে না এবং সেই পার্সনের ইউরিনের মাধ্যমে বা ব্যক্তির তার ইউরিনের মাধ্যমে গ্লুকোজ দেহের বাইরে বেরিয়ে আসছে, তখন সেই যে অ্যাবনর্মালিটিসটা সেটাকে আমরা কি বলে থাকি, গ্লাইকোসুরিয়া। সেই ডিজিজটাকে আমরা বলে থাকি গ্লাইকোসুরিয়া। অর্থাৎ গ্লাইকোসুরিয়া মিনস কোনো পার্সনের ইউরিনের মধ্যে যদি গ্লুকোজ বেরিয়ে আসে তখন সেটাকে আমরা গ্লাইকোসুরিয়া বলি। বা কোনো পার্সনের ইউরিনের মধ্যে দিয়ে যদি প্রোটিন বেরিয়ে আসে বা অ্যালবুমিন বেরিয়ে আসে সেটাকে আমরা প্রোটিনিউরিয়া বলে থাকি। বা কোনো কোনো সময় কি হতে পারে, কিছু বাইল পিগমেন্ট সেগুলো কিন্তু ইউরিনের মাধ্যমে বেরিয়ে আসতে পারে। ঠিক আছে, কখনো কখনো কিটোন বডি সেগুলো কি হতে পারে, আমাদের ইউরিনের মধ্যে বেরিয়ে আসতে পারে। কিটোন বডি বেরিয়ে আসলে সেই অ্যাবনর্মালিটিসটাকে আমরা কি বলছি, কিটোনিউরিয়া। ওকে, যদি ব্লাড বেরিয়ে আসে, এটা পরীক্ষায় খুবই আসে, ব্লাড যদি কখনো ইউরিনের মাধ্যমে বেরিয়ে আসে বা ইউরিনের মধ্যে যদি কিছু ব্লাডের উপস্থিতি আমরা বুঝতে পারি তখন সেই অ্যাবনর্মালিটিসটাকে আমরা কি বলছি, হিমাচুরিয়া। যদি হিমোগ্লোবিন বেরিয়ে আসে, হিমোগ্লোবিনুরিয়া। এরকম কিছু কিন্তু আমাদের ডিজিজগুলো রয়েছে। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো প্রত্যেকটাই হচ্ছে আমাদের অ্যাবনর্মাল সব কম্পোনেন্ট যেগুলো আমাদের ইউরিনের মধ্যে সাধারণত কিন্তু থাকা উচিত নয়। তাহলে নর্মাল কোনগুলো, নর্মাল হচ্ছে আগেরগুলো যেগুলো আমরা পড়লাম। অর্থাৎ ইউরিয়া যদি বলা হয়ে থাকে দুটো নর্মাল কম্পোনেন্ট এবং দুটো অ্যাবনর্মাল কম্পোনেন্টের নাম লেখো, তাহলে নর্মালের মধ্যে আমরা কি লিখবো, এইগুলো ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া বা ক্রিয়েটিনিন বা এই যে আয়নগুলো রয়েছে, সোডিয়াম, ক্লোরাইড, পটাশিয়াম এক্সেট্রা। কিন্তু যদি বলে এমন কিছু কম্পোনেন্টের নাম লেখো যেগুলো সাধারণত আমাদের ব্লাডে থাকে না, যেগুলোকে আমরা অ্যাবনর্মাল কম্পোনেন্ট বলছি, তার মধ্যে কি কি রয়েছে, তার মধ্যে এই যে আমরা পড়লাম গ্লুকোজ, প্রোটিন, অ্যামোনিয়া, কিটোন বডি বা হিমোগ্লোবিন, ব্লাড এক্সেট্রা, এগুলো রয়েছে অ্যাবনর্মাল কম্পোনেন্ট। তাহলে এই ছিল আজকে আমাদের যে টপিকটা, অর্থাৎ কিভাবে আমাদের কিডনি কাজ করছে বা কিভাবে ইউরিন তৈরি করছে, সেই ইউরিনের ডিটেলসটা এখানে রয়েছে।